আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সাগি যদি কয় আমি পাঠা হব, সাগি কি পাঠা হতে পারবে? ছাগল যেটা যেভাবে জন্ম হয়েছে সেটা সেভাবেই থাকবে। উপদেষ্টা মাহফুজের জন্ম আমাদের জানা আছে। উপদেষ্টা মাহফুজের আবার পাংখা উঠেছে নাকি, সে নাকি ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে কথা বলছে এবং সে প্রগতিশীল সেজে চুল টুল বড় রেখে উল্লুকা পাট্টা বনরা এ চারাহে। বিশ্ব মঞ্চে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনূস। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বাংলাদেশ সফরে এসেছেন। রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন, কাজও করেছেন। ইফতারের দৃশ্য আমরা দেখেছি। তবে এই সকল কিছুর ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন। হাসিনা চলে গেছে, দোসররা রয়ে গেছে। কেউ কেউ পালিয়েছে, কেউ কেউ ভেতরে বসে দেশকে উত্তপ্ত করতে চাইছে, আরেকটি ফ্যাসিস্ট যুগের সূচনা করতে চাইছে। গতকালকে আমার বোন বা আমার সন্তান আসিয়া যখন তাকে যখন জানাজার জন্য উপস্থিত করা হয়, যখন তাকে শেষবারের মতো বিদায় দিচ্ছিল, তখন বাংলাদেশের একটি টেলিভিশনের স্ক্রিনে আমরা চোখ রেখে দেখছিলাম কোন একজন প্রেজেন্টার আমাদের 24-এর বিপ্লবের সেই মহানায়কদের শুয়োর বলে তুলনা করছে। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশে অবস্থান করছেন জাতিসংঘের মহাসচিব এবং একের পর এক কিন্তু তিনি বিভিন্ন জায়গায় পরিদর্শন করছেন, বিভিন্ন বৈঠকে বসছেন। নির্বাচন নিয়েও কিন্তু ইতিমধ্যেই কথা উঠে এসেছে। অনেকে বলছে ডক্টর ইউনূস সাহেবের কপাল খুলে দিয়েছে, কারণ আপনারা সকলেই জানেন ডক্টর ইউনূস সাহেব তিনি চাচ্ছেন বাংলাদেশের সংস্কার করতে, কিন্তু রাজনৈতিক দলগুলো চাচ্ছে অতি দ্রুত নির্বাচন দিতে। যেমন তার মধ্যে রয়েছে বিএনপি, এবং তারা দাবি করছে যারা অতি দ্রুত নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের রাজ কায়েম করতে চায় যারা অতি দ্রুত নির্বাচন চায় না। এটাও কিন্তু বিএনপির নেতাকর্মীরা দাবি করছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমি কথা বাড়াবো না। ভিডিওর শুরুতেই খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত সেই ভিডিওগুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। তো সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে সকল বিশ্লেষকের আলোচনাগুলো আপনারা শুনবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। প্রিয় দর্শক, সাগি যদি কয় আমি পাঠা হব, সাগি কি পাঠা হতে পারবে? ছাগল যেটা যেভাবে জন্ম হয়েছে সেটা সেভাবেই থাকবে। উপদেষ্টা মাহফুজের জন্ম আমাদের জানা আছে। উপদেষ্টা মাহফুজের আবার পাংখা উঠেছে নাকি, সে নাকি ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে কথা বলছে এবং সে প্রগতিশীল সেজে চুল টুল বড় রেখে উল্লুকা পাট্টা বনরা এ চারাহে। তো ওকে মানে উল্লুকা পাট্টা বানা দেউঙ্গা, একেবারে তাকে যা বানানোর দরকার বর্তমান ইনকিলাব মঞ্চের বিপ্লবীরা কিন্তু তাকে শিক্ষা দিয়ে দিবে। সে এমন ধরনের উদ্ভট কথাবার্তা বলছে, উপদেষ্টার দায়িত্বটা পাওয়ার পর থেকে মনে হচ্ছে যে সে অনেক বড় কিছু হয়ে গিয়েছে। আসলে বড় কিছু নয়, তার ওই চেয়ারের গরমটা সে পাছায় বেশি গরম লেগে গেছে। তাকে মনে হয় একটু ঠান্ডা করতে হবে। এর আগে কিন্তু তোমার বাবা ওই যে আসিফ নজরুলের আমরা ঠান্ডা করে ফেলেছি, আর আসিফ নজরুলের কোনাও কিন্তু তুমি না। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হুমায়ুন আহমেদের মেয়ের জামাই, জাফর ইকবালের বাস্তি জামাই, ওই শাওনের মেয়ের জামাই, মানে সৎ মেয়ের জামাই। আসিফ নজরুল সোজা হয়ে গিয়েছে, ভারতের পাংখায় কথা বলতে চেয়েছিল, পরবর্তীতে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর মাহফুজ, তোমার যদি পাংখা উঠে, তোমার পাংখা কিভাবে ঠান্ডা করতে হবে আমরা কিন্তু তা জানি। এই রক্তক্ষয়ী সংঘর্ষের বিজয়ের পরে বিজয়ীদের মাঝে ফাটল ধরিয়ে নতুন কোনো ফায়দা নেওয়ার চিন্তা তুমি করবা না। তোমাকে যেতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে তথ্য উপদেষ্টা, সেই তথ্য নিয়ে ব্যস্ত থাকো, দেশ জনগণের কাজে ব্যস্ত থাকো। ফেসবুকিং করা তোমার কাজ না। সরকারের টাকা খেয়ে ফেসবুকের সময় তুমি দিতে পারো না। তুমি সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে দেশ এবং জনগণের কল্যাণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেই কাজগুলা করার জন্য হাতে নিয়েছে সেই কাজগুলা তুমি সঠিকভাবে চালিয়ে যাবে, সেটাই আমরা কামনা করি। আজকে এই মাহফুজ জামাতকে ৭১-এর অপরাধী বানাতে চা। আমি তার ব্যাকগ্রাউন্ড আর কি বলবো, তার জন্ম হয়েছে, তার ১৪ গোষ্ঠীর জন্ম হয়েছে জামাতের ঘরে। এখন সে বিএনপির কাছে হয়তোবা বন্ধু সাজার জন্য এই ধরনের উলট পালট কথা বলতে চাচ্ছে, ভাবতেছে বিএনপি ক্ষমতায় আসলেও তাকে মন্ত্রী রাখবে কিনা বা তাকে কোনো সুযোগ সুবিধা দিবে কিনা। তো এই ধরনের স্বপ্ন যারাই দেখবে, এই কুলাঙ্গারদেরকে শাস্তি দেশের মানুষ আগেই করে ফেলবে, আর কোনো সুযোগ সুবিধা পাওয়ার সুযোগ থাকবে না। আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জামাতের নায়েবে আমির, জামাতের আমির এবং আরো নায়েবে আমির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে একটি ইফতার মাহফিলে হুঙ্কার দিয়েছে কারো নাম না নিয়ে। এতে কিন্তু আমার বুঝতে অসুবিধা হয় নাই, এটা একেবারে যে কঠিন হুঙ্কারটা এই মুহূর্তে মাহফুজকে ল্যাংটা করে দিয়েছে। আমি একটু ওনার বক্তব্যটা আপনাদের সাথে এখন শেয়ার করব, তারপরে আমি বিশ্লেষণটা শেষ করব। চ্যালেঞ্জ হবে, হত্যাকাণ্ড হবে, এটাই তো ইতিহাস। সবচেয়ে পুরাতন ইতিহাস
শুরু হয়েছে হযরত আদম থেকে। সেই ইতিহাসে ইসলামী আন্দোলনের সামনের যে চ্যালেঞ্জ মোকাবেলা, হত্যাকাণ্ড, অত্যাচার, তার বর্ণনা আছে। কিন্তু মুসলমানরা থেমে যায় না। 15 বছরে আমরা থেমে যাইনি, আমরা ইনশাআল্লাহ থেমে যাব না। ইসলামী বিপ্লবের পরেও আমরা থেমে যাব না। ইটস এ কন্টিনিউয়াস লং জার্নি। সেইভাবে প্রস্তুতি নিতে হবে। ক্ষমতা আমাদের টার্গেট নয়, আমাদের লক্ষ্য পরকালীন মুক্তি। এই দুনিয়া, বিশেষ করে বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তরিত করা, একটি আদর্শ প্রতিষ্ঠা করা, আদর্শ সমাজ প্রতিষ্ঠা করা, আদর্শ সরকার প্রতিষ্ঠা করা, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠা করা, যেখানে একটি সার্বিক মুক্তি মিলবে। প্রিয় দর্শক, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, আর মাহফুজ ছিলেন ছাত্র শিবিরের একজন সাথী, উপজেলা বা শিক্ষা প্রতিষ্ঠানের একজন নরমাল নেতা। সে যে হুঙ্কার দিয়েছে, 71 নিয়ে কথা বলেছে, আজকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই বক্তব্য থেকে, তাহের যদিও ওই চুনিপুঠির নাম নেয় নাই, কিন্তু যেই মুহূর্তে তাহের সাহেব এই বক্তব্যটা দিলেন, মনে হচ্ছে যে মাহফুজের মতন ওই ছোটখাটো চুটিপুনাকে বুঝিয়ে দিলেন যে আমরা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করি না। আমরা কিসের জন্য রাজনীতি করি? রক্ত যদি দিতে হয় আরো দিব, জীবন যদি দিতে হয় আরো দিব। এই যে তাহের সাহেবের এই বিপ্লবী বক্তব্যটা 5ই আগস্টের পরে আর কোনো জায়গায় দিয়েছেন বলে আমার জানা নাই। আজকে একটি ইফতার পার্টিতে কেন, একটা দলীয় ইফতার পার্টিতে কেন এরকম হুঙ্কার দিলেন তাহের সাহেব? তাহের সাহেব নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মাহফুজকে উস্কিয়ে দিয়েছে কেউ না কেউ জামাতের বিরুদ্ধে। তাই তাহের সাহেব হুঁশিয়ার করে দিলেন, মাহফুজ সহ যারাই জামাতের বিরুদ্ধে দাঁড়াবে তাদের অস্তিত্ব থাকবে না। প্রিয় দর্শক, আমরা জামাতের, বিএনপির ছাত্রদের ভিতরে ডিভাইডেশন হোক এমন কিছু তুলে আনতে চাই না। আমরা চাই যে 3টার ভিতরে সুন্দর সম্পর্ক রেখে ভারতের বিরুদ্ধে নরেন্দ্র মোদী ধুতি খুলতে গিয়ে 3 জন যাতে করে 3 দিক থেকে হাত দেয়, যাতে করে কুতু কুতু উঠে যায় নরেন্দ্র মোদীর। সেই জন্য জামাতেরও দরকার, সেই জন্য বিএনপিরও দরকার, সেই জন্য ছাত্র সমাজেরও দরকার। এই ছাত্র সমাজ, বিএনপি, জামাতের ভিতরে ফাটল ধরানোর জন্য বর্তমান সময়ে সবচাইতে বেশি অর্থ খরচ করছে হাসিনা পালিয়ে যাওয়ার ওই তার যে লেসপেন্সারদের সুটকেস ভর্তি টাকা আছে, সেই টাকাগুলা তারা ব্যয় করছে এইরকম মাহফুজের মতো লোকদের পিছনে, যাতে করে ঘোলাটে করে পানিটাকে ঘোলাটে করে মাছ শিকার করতে পারে আওয়ামী লীগ। ভারত রয়েছে আওয়ামী লীগের সাথে, ভারত মানি নরেন্দ্র মোদী আর তার সরকারের লোকজন। প্রিয় দর্শক, এই মাহফুজের বক্তব্য থেকে বোঝা যায় সে সরকারের খেয়ে, সরকারের পরে রাজনৈতিক দলের মধ্যে কোনো ডিভাইডেশন হোক বা রাজনৈতিক দলের কোনো ভুল ত্রুটি ধরা তার কাজ নয়। তার কাজের বাইরে গিয়ে যে কথাবার্তাগুলো মাঝে মধ্যেই বলে থাকে, তার মনে রাখা উচিত সুইজারল্যান্ডে এসে সৌদি আরবে উমরা করতে গিয়ে অপদস্থ হয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মাহফুজ যদি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে, উপদেষ্টা থেকে 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, যখন তার ক্ষমতা চলে যাবে তখন তাকে কিন্তু গুলিস্তানে ছেলেরা ল্যাংটা করে ফেলবে। তাই মাহফুজকে বুঝে শুনে হুঁশিয়ার ভাবে কাজকর্ম করার জন্য আমি আজকের এই ভিডিওতে তার কাছে সেই নিউজটাই দেব। প্রিয় দর্শক, জামাত ইসলামীর এখনো কিন্তু তাদের নিবন্ধন ফেরত পাচ্ছে না। তাহলে সরকারের ভিতরে কে লুকিয়ে আছে, কে নাটি চালছে জামাতকে যাতে নিবন্ধন নির্বাচনের আগে দেওয়া না হয়, যাতে জামাত বাধ্য হয় অন্য কোনো দলের সাথে তাদের মার্কা নিয়ে নির্বাচন করুক। এই নাটের গুড়ায় মাহফুজ আছে বলেই আজকে কিন্তু তার বক্তব্য থেকে ধরা পড়ে। অপরদিকে বিএনপি, জামাতের বহু শীর্ষ নেতা, মিডিয়াম নেতা, ছোট নেতা সারা বাংলাদেশের কারাগার থেকে মুক্ত পাচ্ছে, কিন্তু একটি অবৈধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে, যেটাকে অবৈধ হিসাবে বর্তমান ট্রাইব্যুনাল ঘোষণা দিয়েছে অতীতের সকল বিচার, আর সেই বিচারে জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জনাব আজহারুল ইসলাম এখনো কারাগারে। আজহারুল ইসলামকে কেন মুক্ত করা যাচ্ছে না? তাহলে সরকারের কানের ভিতরে কান পড়া দিচ্ছে কিনা মাহফুজ? আজকে জামাতকে শক্তভাবে এই বিষয়টা দেখতে হবে। হাসিনা চলে গেছে, দোসররা রয়ে গেছে, কেউ কেউ পালিয়েছে, কেউ কেউ ভেতরে বসে দেশকে উত্তপ্ত করতে চাইছে, আরেকটি ফ্যাসিস্ট যুগের সূচনা করতে চাইছে। গতকালকে আমার বোন বা আমার সন্তান আসিয়া যখন, কি বলবো, তাকে যখন জানাজার জন্য উপস্থিত করা হয়, যখন তাকে শেষবারের মতো বিদায় দিচ্ছিল, তখন বাংলাদেশের একটি টেলিভিশনের স্ক্রিনে আমরা চোখ রেখে দেখছিলাম কোনো একজন প্রেজেন্টার আমাদের 24-এর বিপ্লবের সেই মহানায়কদের শুয়োর বলে তুলনা করছে। আপনারা এই বিষয়টি জেনে গেছেন, নতুন করে আমার আর বলার কিছু নেই, কিন্তু প্রতিক্রিয়া কিছু আছে যেগুলো আপনাদের অবশ্যই মন দিয়ে শুনতে হবেন। এই শুয়োর বলার সাহস হলো কি করে, এবং এটার নেপথ্যে কারা রয়েছে, এটার ইন্ধনদাতা কারা, তারা আসলে চাইছে কি, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে একটা একটা করে।
বাংলাদেশের যতগুলো টেলিভিশন এই মুহূর্তে রয়েছে, বাংলাভিশন, এনটিভি, এরকম 2-3টি ছাড়া প্রত্যেকটা টেলিভিশন এসেছিল হাসিনার হাত ধরে। বাকি যে কটা আগে ছিল, দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল 1, এগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আমরা পরবর্তী সময় দেখেছি হাসিনার রেজিমে এই টেলিভিশনগুলো হাসিনার বন্দনা কিংবা আওয়ামী লীগের দালালি করতে করতে এমন পর্যায়ে চলে গেছে যে দেশের মানুষ এই টেলিভিশনগুলো দেখা বন্ধ করে দিয়েছে। তারা দেখতে শুরু করেছে আমাদের ফেসবুক, ইউটিউবে আমাদের কথা বা আমাদের ব্লগ, আমাদের ভিডিও। এরপর এই টেলিভিশনগুলো সরকারের কাছে আবেদন করেছিল ইউটিউব বন্ধের জন্য, অথবা ইউটিউবে এমন নীতিমালা করা উচিত যাতে আমরা আসলে ঠিকমতো কন্টেন্ট যেন বানাতে না পারি। এই মোজাম্মেল বাবুর এই উদ্যোগগুলো নিয়েছিল। কারণ কি জানেন? তারা চেয়েছিল টেলিভিশনের বাইরে যেন আর কোনো মুখপাত্র বা কথা বলার কিছু না থাকে। তাহলে ইলিয়াস, পিনাকি, কনক সরওয়ার কিংবা মাসুম মাহমুদের জন্ম হতো না। দর্শক, হাসিনা 5 তারিখে চলে যাবার পর আমরা দেখেছি আওয়ামী লীগের প্রথম সারির নেতারা আত্মগোপনে চলে গেছেন, বড় সংখ্যক নেতারা চলে গেছেন ক্যান্টনমেন্টে। এরপর সেখান থেকে হাতে গোনা কজনকে আমরা গ্রেফতার হতে দেখেছি। বাকিরা কি করে ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে গেছেন এর উত্তর আজ পর্যন্ত আইএসপিআর কিংবা সেনা প্রধান আমাদের দেননি। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে মামলা চলমান, তাদেরকে কি করে ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে দেওয়া হলো, এখন পর্যন্ত কজনে কোন ক্যান্টনমেন্টে রয়েছে এই ব্যাপারে সেনাবাহিনীর কোনো বক্তব্য আমরা পাইনি। আমরা প্রকাশ্যে যে দেখেছি এরাই কি শুধু ফ্যাসিস্ট বা দোসর? যে গণমাধ্যম আমাদের মুখ চেপে ধরেছিল, বা যে গণমাধ্যম 16টা বছর ধরে মিথ্যেকে আমাদের শুনিয়েছে, মিথ্যেকে গিলিয়েছে, আর সত্য থেকে আমাদের সরিয়ে নিয়েছে বা সত্যের সামনে পর্দা দিয়ে দিয়েছিল, সেই গণমাধ্যমের কজনের বিচার হয়েছে? ফারজানা রূপা, শাকিলকে আটকালে কি দায় শেষ? কোথায় মুন্নি সাহা, কোথায় জয়ী মামুন, কোথায় আরও যারা ছিলেন, যারা টেলিভিশনগুলো দখল করে হাসিনা বন্দনা গাইতেন? তাদের কোনো বিচার হয়নি। আসলে কেন হয়নি এই বিষয়টি আলোচনার আগে আরও গুরুত্বপূর্ণ কথা হলো, বাংলাদেশের টেলিভিশনগুলোকে আজকে আপনারা যেমন দেখছেন, আপনার কি মনে হচ্ছে এই টেলিভিশনগুলোর চেহারা পাল্টে গেছে বা মানুষগুলো সব পাল্টে গেছে, বা তারা হঠাৎ করে সত্য বলতে শুরু করেছে 5 তারিখের পর? আসলে তা নয়। তাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা এই মুহূর্তে চুপ থাকো, ওদের কথাগুলি বলো। কিন্তু ওদের কথাগুলো যখন বলবে, মাঝে মাঝে এমন কিছু কাজ তোমরা করবে বা এমন কিছু তথ্য উপাত্ত হাজির করবে যাতে করে 24-এর চেতনাগুলো ম্লান হয়ে যায়, 24-এর হিরোরা যেন ভিলেন হয়ে যায়, ইউনূস যেন ভিলেন হয়ে যায়, বিএনপি, বেগম জিয়া, তারেক রহমান কিংবা জামাত বা ইসলামী দলগুলো যেন ভিলেন হয়ে যায়। তোমরা এমন কাজ করবে যাতে মানুষ বলতে বাধ্য হয়, আগেই তো ভালো ছিলাম, হাসিনার সময়টি তো ভালো ছিলাম। আজকে দেখেন বাংলাদেশে হঠাৎ করে যখন একটার পর একটা আন্দোলন, মফ তৈরি কিংবা দাবি আদায়, সড়কে বিভিন্ন গোষ্ঠী রাস্তায় নামলো, সরকার প্রত্যেকটাকে কন্ট্রোল করলো, হঠাৎ করে পশ্চিমবঙ্গের আদলে নতুন করে বাংলাদেশে ধর্ষণের একটা ইস্যুকে সামনে হাজির করা হচ্ছে। হঠাৎ করে পুরুষগুলো একসঙ্গে এরকম খারাপ হয়ে গেল। প্রতিদিনই এখন আমরা দেখছি শিশুদের উপর। কারণ কি? শিশুদের উপর এই ঘটনাগুলো ঘটলে মানুষের কাছে এটা অনেক বেশি মানবিক হয়ে উঠবে, আক্ষেপের কারণ হবে, মানুষ ক্ষুব্ধ হবে, বিক্ষুব্ধ হবে। আমি মনে করি এগুলো কোনো গেমের অংশ হতে পারে, ষড়যন্ত্রের অংশ হতে পারে, বলছি হতে পারে। দর্শক, হঠাৎ করে এই আসিয়াকে ঘিরে মাঠে নামানো হলো লাকিকে। লাকি কিন্তু এতদিন চুপ ছিল। সুবর্ণচরে বিএনপিকে ভোট দেওয়ার জন্য যে কি বলবো, যে মহিলাকে, যার সন্তান ছিলেন, একাধিক সন্তান, যে মাকে আওয়ামী লীগের সন্ধ্যা পান্ডারা নষ্ট করেছিল, তাদের জন্য লাকিরা নামিনি, রোকেয়া প্রাসীরা নামিনি আমাদের কি বলবো জাফর ইকবাল বা আমাদের আসিফ নজরুলের শাশুড়ি জাফর ইকবালের ভাইয়ের বউ শাওন বেগম বলছি আমি, তার সাথে হুমায়ুনের নামটি মানে আমার স্যারের নামে যোগ করতে চাই না। দর্শক, ওরা আসলে চাইছে বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি করতে যেটাকে সামনে রেখে এই সরকারের পতন হয়। এর জন্য আপনারা এখন কাকে দায় দেবেন? শুধু আওয়ামী লীগ? আমি বলবো এখানে বিএনপি এবং জামাতের দায় আছে। বিএনপি এবং জামাতের দায়টা কোথায়? বিএনপি এবং জামাতের দায়টা হলো তারা কে কিভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে তার দলে ভেরাবে। আবার আমাদের ছাত্ররা বিভিন্নভাবে আওয়ামী লীগকে কি করে তাদের দলে ভেরাবে, ক্ষমা করে কিভাবে দলে আনা যায়, এই প্রক্রিয়াটা শুরু করছে। কারণ আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়েছে, এই ভোট ব্যাংক সবাই চায়। আওয়ামী লীগ একটা জিনিস খুব ভালোভাবে রপ্ত করেছে, সেটা কি? যে ওরা চুপ চুপ করে এই দলগুলোর সাথে খেলবে, কখনো ছাত্রদের সাথে আপাত করতে চাইবে, কখনো বিএনপির সাথে, কখনো জামাতের সঙ্গে, এবং এর মধ্য দিয়ে 3টা দলকে লাগিয়ে দিবে, মুখোমুখি করে দেবে। এবং তাই ঘটছে বাংলাদেশে। যারা এই বিপ্লব সংগঠিত করেছে, হাসিনাকে তাড়িয়েছে, তারা এখন শত্রু। সবাই খুঁজতেছে ছাত্রদের এত টাকার উৎস কোথায়। সবাই বলছে বিএনপি টেম্পু লীগ হয়ে গেছে, বা কি বলবো টেম্পু স্ট্যান্ড হয়ে গেছে। সবাই বলছে জামাত 71 বিরোধী রাজনৈতিক দল। দেখেন এই 3টি দল যারা একসঙ্গে ছিল তারা বিভাজিত। আবার দেখেন এই টেলিভিশনগুলোতে অনেক জায়গায় একটি দলের পাওয়ারফুল লোকগুলো বসে গেছে, কিন্তু ক্ষমতা তাদের হাতে সেভাবে নেই। আবার থাকলেও তারা অর্থের জন্য ম্যানেজ হয়ে যাচ্ছে। অর্থাৎ আদর্শিক লোকগুলো টেলিভিশনে বসেনি, যাদেরকে বসালে আদর্শ বাস্তবায়ন হবে বা সত্য মিথ্যে যাচাই করার সুযোগটি তৈরি হবে। বাংলাদেশে 40টির মতো টেলিভিশন আছে, আমি জানি না টোটাল হিসেবটা কত, কারণ টেলিভিশন আমার দেখা হয় না, মাঝে মধ্যে দেখা হয় প্রয়োজনে। তো এই টেলিভিশনগুলোর এখন বস কারা? এই টেলিভিশন থেকে কজন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় হয়েছে খোঁজ নিয়ে দেখেন। আমি যতটুকু জানি অধিকাংশ সাংবাদিকরা যারা আওয়ামী লীগের গুণগান গেয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়েছে,
তারা এখনো বহাল তবিয়তে আছে এবং তারা অপেক্ষায় আছে কি করে এই সরকারকে বা আগামী যে সরকার আসবে নির্বাচিত তাদেরকে বেকায়দায় ফালানো যায়। এমন একটি হাজারটা নিউজ লাগবে না, একটা ইস্যুকে এমনভাবে তৈরি করা হবে যে ইস্যুতে এই সরকার বড় রকম চাপে পড়ে যাবে আন্তর্জাতিকভাবে অথবা অভ্যন্তরীণভাবে। এই কাজটি চলমান, কিন্তু উচিত ছিল কি আমাদের যে ছাত্র বিপ্লবের পর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন তাদের উচিত ছিল মিডিয়াকে ক্লিন করা। বাক স্বাধীনতা মানি মিডিয়াতে আওয়ামী ফ্যাসিস্টদেরকে বসিয়ে রাখা নয়, এটা বুঝতে হবে। 16টা বছর এই মিডিয়ার আচরণ যদি ভুলে যান, আমি মনে করি আপনাদের জন্য আরো বড় দুঃসংবাদ আগামী দিনে আসবে। প্রথমে আমি বলবো যে প্রত্যেকটা মিডিয়াতে আমাদের তথ্য মন্ত্রণালয় কর্তৃক একটি বিশেষ টিম তৈরি করে খোঁজ খবর নেওয়া উচিত। কে কোন কাজ বিগত 16 বছর করছে, কারা কারা সেখানে রয়েছে, তাদের এজেন্ডা কি, তাদের প্রত্যেকের পরিচয়, তাদের আদর্শ, তাদের অ্যাক্টিভিটিস, তারা নেপথ্যে কার সাথে যোগাযোগ করছে, তাদের সাথে ভারত থেকে কি কি ফোন আসছে, তাদেরকে কোন কোন অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে ওপার থেকে বা এপার থেকে যেখান থেকেও, তারা কে কে সুবিধা পাচ্ছে এবং কে কে অবৈধ টাকার মালিক হয়েছে। এই খোঁজগুলো তথ্য মন্ত্রণালয় দ্রুত একটি টাস্কফোর্স করে হোক বা যে কোনো একটি টিম করে হোক, কমিটি করে হোক, এই ব্যাপারে সজাগ হতে হবে। বিশ্বমঞ্চে মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনুস। আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বাংলাদেশ সফরে এসেছেন। রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন, কাজও করেছেন, ইফতারের দৃশ্য আমরা দেখেছি। তবে এই সকল কিছুর ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন। আর আগামী দিনে নির্বাচন ইস্যুতে যে সংস্কার বিষয়টা এক ধরনের বিতর্কেই আমরা দেখছি বিএনপি বা অন্যান্যদের বক্তব্যের মাধ্যমে একটা পয়েন্ট হয়ে গেছে যে সংস্কার হবে নাকি হবে না, কতদিন হবে, এই সংস্কার আদৌ দরকার কিনা, নানান বক্তব্য, মত দ্বিমত, পার্থক্য কিন্তু আমরা দেখছি। এটা নিয়ে রাজনৈতিক একটা উত্তেজনা আছে। তবে আন্তর্জাতিক মহল কি বলছেন? যেহেতু জাতিসংঘের মহাসচিব একজন বড় একটা ব্যক্তিত্ব, সারা পৃথিবী জুড়ে পরিচিত ফেস, তো তার পক্ষ থেকে কোনো সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ, যদি উল্টা সাপোর্ট আসতো সেটা আবার নেগেটিভ হইতো। চলুন দেখি। সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই যে সংস্কার কর্মসূচি আছে এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। এখন এই কথাটার মিনিংস কি? ধরেন সংস্কারের বিপরীতে যদি দেশের রাজনৈতিক দলগুলো অবস্থান নেয়, ডক্টর ইউনুসের উপর চাপ প্রয়োগ করে, তাহলে আন্তর্জাতিকভাবে একটা সাপোর্ট কিন্তু ডক্টর ইউনুস পাবেন, অথবা যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা বিপরীত চাপ কিন্তু ফিল করবে। জাতিসংঘ মহাসচিব আপনার ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎকার করেছেন, সেখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে তার চিন্তাভাবনা, তার অবস্থান এবং টোটাল তার সরকারের পজিটিভ নেগেটিভ সকল কিছুই তিনি আপনার সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন। মহাসচিব বলছেন যে আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই। আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি। তার মানে মহাসচিব কেন আসছে? ডক্টর ইউনুসকে সমর্থন দিতে। আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি, যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানান। তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং দেশে একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে। আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটি জটিল হতে পারে, তারপরেও তিনি বলছেন যে সংস্কার যেন সরকার করে। এরপর পরে আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি আসছে, এই যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার যে কথা ছিল, এখান থেকে আবার কিছুটা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে গেছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি তার বক্তব্যের মধ্যে বলছিলেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বর, বেশি সংস্কার চাইলে, এর আগে প্রেস সচিব শফিক বলছিলেন যে এটা মার্চ পর্যন্ত, কিন্তু আজকে ঘুরে ফিরে আবার ওই যে প্রথমে আমরা বলছিলাম 2026-এর জুন, আজকে কিন্তু আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস মার্চের বিপরীতে তিনি আবার জুন মেনশন করেছেন যে একটু বড় আকারে সংস্কার করতে চাইলে এই সংস্কার প্রক্রিয়াটা আপনার 2026-এর জুন পর্যন্ত যাবে এবং এরপর হয়তো নির্বাচন। তো ঘুরে ফিরে আমরা যদি দেখি, তিনি তার বক্তব্য জানিয়েছেন যে কমিশন গঠন করা হয়েছে, 10টি রাজনৈতিক দল মতামত দিয়েছে, 6টি কমিশন সুপারিশ দিচ্ছে, নানান বক্তব্য। তো নানান বক্তব্যের মাঝে তিনি বারবার দুইটা জিনিস এখানে কানেক্ট করার চেষ্টা করছেন, সংক্ষিপ্ত, বৃহৎ। আগামী দিনে বাংলাদেশ যদি সিস্টেমে না চলে তাহলে রাজনৈতিক দল বিএনপির উপর এই প্রভাবটা আসবে। ডক্টর ইউনুস এখানে খুবই পরিকল্পিত একটা রাজনীতি কিন্তু তিনি করছেন। ধরেন এই সংস্কারটা হইলো না, পরে দেখা গেল সিস্টেম হইলো না, বাংলাদেশ ঠিকমতো চললো না, তখন তিনি বলবেন ভাই আমি তো বলছিলাম একটু বড় আকারে সংস্কার করো, বিএনপি তো মানে নাই, নির্বাচন লেগে তারা উড়া দিচ্ছে, রাজপথে আমার হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু বিএনপি যে আমরা জানি কিন্তু সরকার কমাইতে হয়, নানান ধরনের বক্তব্য দিচ্ছে, সরকারের উপর চাপ প্রয়োগ করছে। সো টোটাল দোষটা বিএনপির ঘাড়ে গিয়ে পড়বে। বিএনপি এটা নিয়ে একটু টেনশনে আছে, আগামী দিনে আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তাও আছে। আবার এই চিন্তা আছে যত লেন্দি হবে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন রকম অপকর্ম বিভিন্ন জায়গায় কতিপয় যারা আছেন করতেছেন, তো বিএনপির প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে, বিএনপি ওইটাও টেনশন করে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।